আজ পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। সমবেত হয়েছেন হাজার হাজার বাংলাদেশি হাজিও। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন নেসা এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। বাড়ি ফেরার খুশিতে ম্লান সব বিড়ম্বনা, দেশে ফিরছেন প্রবাসীরাও। আরো জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো, দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। বৃষ্টির কারণে রাজশাহীতে শেষ মুহূর্তে কোরবানির পশু কেনা বেচায় ভাটা। এবার ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া 50 থেকে 55 টাকা, ঢাকার বাইরে 40 থেকে 45 টাকা নির্ধারণ। পাচার ঠেকাতে সীমান্তে থাকবে কঠোর নজরদারি। কোরবানি ঈদে রাজধানীর আবাসিক এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারে ডিএমপির বাড়তি সতর্কতা, সচেতন বাড়ির মালিকরাও। এবং খাতা কলমে ভুয়া মাঠ দেখিয়ে পুরান ঢাকার হাজারীবাগে রাস্তার উপর বসেছে কোরবানির হাট। চলাফেরায় চরম ভোগান্তি, ন্যায়সঙ্গতভাবেই বসেছে হাট, দাবি ইজারাদারের। আজ পবিত্র হজ। হজের মূল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ফজরের নামাজের পর মিনা থেকে রওনা হয়ে আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন লাখ লাখ হাজি। তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বাংলাদেশি হাজিদের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ হজ মিশন। সৌদি আরব থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আরিফুর রহমান। বিস্তীর্ণ আরাফাত প্রান্তর। ফজরের নামাজের পর মিনা থেকে রওনা হয়ে হজ পালনের উদ্দেশ্যে এই প্রান্তরে সমবেত হয়েছেন বাংলাদেশ সহ 1.5 শতাধিক দেশের 22 লাখের অধিক ধর্মপ্রাণ মুসলমান। কানায় কানায় পরিপূর্ণ এই ময়দানে মুসল্লিদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে শুধু একটি আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম আরাফাতের এই ময়দানে এসে মিলিত হয়ে আল্লাহর নিকট তওবা করে ক্ষমা পেয়েছেন। আর আজ এই ময়দানে মিলিত হচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো ধর্মপ্রাণ মুসল্লি। দুপুর 12টা থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এখানে থাকবেন তারা। সূর্য ডোবার সাথে সাথে মুসল্লিগণ মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপনের জন্য আরাফাতের ময়দান ত্যাগ করবেন। প্রতি বছরের মতো এবারও হজের খুতবা দিচ্ছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ। বাংলাদেশ থেকে আগত হাজিরাও কাফেলা নিয়ে জড়ো হয়েছেন আরাফাতে। গতকাল পর্যন্ত হজ পালন করতে আসা 41 বাংলাদেশি হাজি মারা গেছেন। হাজিদের মধ্যে কয়েকজন বয়স্ক আছেন যারা অসুস্থ, তাদের বাংলাদেশ স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে জরুরি সেবা দেওয়া হচ্ছে। আরাফাতের ময়দানে হেলিকপ্টারের মাধ্যমে সকাল থেকে শুরু হয়েছে সার্বক্ষণিক পর্যবেক্ষণ। হাজিদের অবস্থান সম্পর্কে সম্পূর্ণ সতর্ক রয়েছে সৌদি আরবের প্রশাসন। আরাফাতের ময়দান থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। এবার ঘরে ফেরা মানুষের খবর। আপনজনদের সাথে নিয়ে ঈদ আনন্দ উপভোগে আজও ভোর থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে দেখা যায় জনস্রোত। নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ছিল স্বস্তি। অন্যদিকে বৃষ্টির কারণে কিছুটা দেরিতে ছাড়ে বেশ কয়েকটি লঞ্চ। ঈদ মানে খুশি, আর এ খুশি তখনই অনুভূত হয় যখন প্রিয়জন থাকে পাশে। তাই তো প্রিয়জনের সাথে ঈদ করতে চিরচেনা কর্মব্যস্ত নগরী ছেড়ে সবাই ছুটছেন প্রিয়জনের সান্নিধ্যে। বুধবার শেষ কর্মদিবস হওয়ায় সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে হাজারো ঘরমুখো যাত্রীর ভিড়। গাদাগাদি করে উঠছেন ট্রেনে, অনেকে জায়গা না পেয়ে দাঁড়িয়েই যাবেন পুরোটা পথ, তবুও যেতেই হবে। সিট পাই না, এই যে যাচ্ছি দেখেন কি অবস্থা, কষ্ট। এখন ভিতরে সিট তো দূরে থাকে, দাঁড়ানোর জায়গাও নাই ভিতরে। একদিন আগে এসে লাইনে দাঁড়িয়ে পরের দিন সকালে টিকিট করছি, এত কষ্ট করে টিকিট করছি, বাড়িতে যাওয়ার আনন্দে, মা বাবার সঙ্গে ঈদ কাটাবো, সবাই মিলে মানে বাড়ি যাবো এই আনন্দেই হয়তো আমরা কষ্ট করে যাওয়া শুরু করছি আর কি। কষ্ট হলে বাড়িতে যাচ্ছি, সবাই একসাথে ঈদ করবো, এটাই সবচেয়ে আনন্দ। এদিকে বাস টার্মিনালগুলোতেও
একই অবস্থা থাকলেও টিকিটের দাম বেশি ও পর্যাপ্ত বাস না পাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। ভাড়া অনেক বেশি, ভাড়া আপনার 100 টাকার ভাড়া 300 টাকা। আসার সময় ওরা নাকি খালি আসে, যে কারণে ওরা এই এক্সট্রা ভাড়াটা বেশি নিচ্ছে। ঈদ উপলক্ষে মানে আমরা তো গাড়ি পাচ্ছি না, আমরা বাধ্য হয়ে যেতে হবে। কষ্ট করে যাবো, মানুষের সাথে ঈদ করবো, আত্মীয় স্বজনের সাথে, তো খুশি লাগতেছে। দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের উপচে পড়া ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে। সঠিক সময়ে লঞ্চ না ছাড়ার অভিযোগ থাকলেও আপনজনের কাছে যাওয়ার আনন্দে সব কষ্টই যেন মুছে যায়। যতটুক এই লঞ্চে ধারণ ক্ষমতা আছে এই তুলনায় মানুষ যাত্রী ভরে গেছে, তবু ছাড়তেছে না। অনেক কষ্ট ভোগান্তির পর মা বাবার সাথে ঈদ করা অনেক আনন্দের, এই জন্য আমরা বাড়ি যাচ্ছি। 25 সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে প্রিয়জনের সাথে কাটানো মধুর স্মৃতি নিয়ে মানুষগুলো আবারও ফিরবেন কর্মস্থল ঢাকায়। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে যাত্রাপথের ভোগান্তি, নানা অভিযোগ কিংবা ঈদ আনন্দ কাছ থেকে দেখতে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী যাত্রাপথের সঙ্গী হয়েছিলেন আমাদের রিপোর্টার রামিম হাসান। ক্যামেরায় ছিলেন হাবিবুল্লাহ বাহার উজ্জ্বল। সকাল 8টা, ট্রেনের গন্তব্য বন্দরনগরী চট্টগ্রাম, আর ঘরমুখ মানুষের ঈদ যাত্রার সঙ্গী আমরা। নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরে যাত্রা শুরু হলেও অভিযোগ ছিল না যাত্রীদের। প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার অপেক্ষা ম্লান করে দেয় আগের বিলম্বকে। চাপা উচ্ছ্বাস সবার চোখে মুখে। প্রথমবার ঈদ করতে যাচ্ছি, এই কারণে অনেক এক্সাইটেড। ঈদুল আজহার সময় রাস্তায় প্রচন্ড যানজট হয়, বিশেষ করে গরুর বাজারের জন্য। এই জন্য আমরা ট্রেনকে বেছে নিই, কারণ ট্রেনে সাধারণত যানজটটা হয় না, বা একটু ডিলে হলেও এটা সহনীয় পর্যায়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই রাজধানীর ইট পাথরকে পেছনে ফেলে সবুজের সমারোহ ভেঙে ছুটে চলে ট্রেন। কিন্তু এরপরই যাত্রীদের উপলব্ধিতে আসে ট্রেনের অতিরিক্ত ধীরগতি। যাত্রার শুরুটা সুন্দর মতো হলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যে স্টেশন ছাড়াও 3টি জায়গাতে ট্রেন থেমেছে, এবং সেটির কারণ কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। আর সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রেনের ধীরগতি, এবং এই অভিযোগটি কিন্তু এখানে যারা যাত্রীরা রয়েছেন তারা করছেন। সঠিক সময় যে গন্তব্যস্থলে পৌঁছা সম্ভব নয়, কারণ ট্রেনটা কিন্তু খুব স্লো গতিতে চলছে, ধীর গতিতেই চলছে ট্রেনের গতি, যার ফলে আমার মনে হচ্ছে যে নির্ধারিত যে সময়টুকু কভার করতে পারবে না। কমলাপুর থেকে ছেড়ে আসার প্রায় 3.5 ঘন্টা পর জানা গেল সামনে ভৈরব বাজার স্টেশন। পৌঁছানোর কথা আরো 2 ঘন্টা আগে। আর এতেই কিছুটা বোঝা গেল ঈদের সময় ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণ। আমরা পৌঁছে গেছি ভৈরব বাজার, এবং সকাল 9:30টার সময় ভৈরব বাজারে পৌঁছানোর কথা থাকলেও এখন বাজে সকাল 11:30। সেই হিসেবে 2 ঘন্টা ইতোমধ্যে যাত্রা বিলম্বিত। তারপরও যাত্রীদের প্রত্যাশা, যাত্রা বিলম্বিত হলেও নিরাপদ একটি যাত্রা তারা পাবেন শেষ পর্যন্ত। রামিম হাসান, সময় সংবাদ, ভৈরব। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঈদ উপলক্ষে সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে তিনি একথা জানান। এছাড়া তিনি দাবি করেছেন মহাসড়কের কোথাও বড় ধরনের কোনো যানজট নেই। অতিরিক্ত ভাড়ার বিষয়ে আমি আপনাদের সামনে একবারে প্রকাশ্যে যাত্রীদেরকে জিজ্ঞাসা করি, আমাকে কেউ বলেনি। এখন আপনি যদি বলেন অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না, এটা মন্ত্রী দাবি করছেন, এ ধরনের নিউজও দেখলাম। আমি তো দাবি করিনি, আমি আপনাদের সামনে জিজ্ঞেস করছি অতিরিক্ত ভাড়া নিচ্ছি কিনা, কেউ বলেন। হ্যাঁ, তারপরে যদি স্পেসিফিক কোনো প্রমাণ থাকে আমাকে বলুন, আমি শাস্তির ব্যবস্থা করব। পরিবার পরিজন নিয়ে ঈদ করতে দেশমুখী প্রবাসীরাও। আর যারা দেশে আসছেন না, এবার ঈদে তাদের পরিবারে যেন কোনো অপূর্ণতা না থাকে, সেজন্য বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন ঈদের আগেই। আর প্রিয়জনের কাছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও উপহারের জিনিসপত্র দেদারসে কার্গোর মাধ্যমে দেশে পাঠাচ্ছেন প্রবাসীরা। বিস্তারিত জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। গত ঈদ ও সামার হলিডে একই সময়ে হওয়ায় রেকর্ড সংখ্যক ব্রিটেন প্রবাসী বাংলাদেশে প্রিয়জনের সাথে ঈদ করতে দেশে গেছে। তবে ধারণা করা হচ্ছিল এই ঈদে দেশে যাওয়ার হার কিছুটা কম থাকবে। তবে বাংলাদেশ বিমানের তথ্য মতে ঈদের সপ্তাহে ব্রিটেন থেকে বাংলাদেশগামী বিমানের সব টিকিট বুকড হয়ে গেছে ইতিমধ্যেই। আমরা
বিগত কয়েক মাস ধরে সবগুলো ফ্লাইটই অন টাইমে পরিচালনা করতে পারছি, সে কারণে আমাদের যাত্রী পরিবহনও বেড়েছে, যার রিফ্লেকশন হচ্ছে এই ঈদের সময় ফ্লাইটগুলোতে। ঈদের সময় প্রত্যেকটা ফ্লাইট আমাদের সম্পূর্ণ যাত্রী দ্বারা পূর্ণ হয়ে গেছে। দেশে কোরবানি পশু কেনার জন্য এই সময় সব প্রবাসী বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে থাকে, আর এই সময়ের জন্য অপেক্ষায় থাকে অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠানগুলো। কাস্টমাররা তাদের আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠাচ্ছে। আমরা চেষ্টা করছি যেন ঈদের আগে সময় মতো সবার হাতে টাকা পৌঁছে যায়, যেন সবাই পরিবার পরিজন নিয়ে আনন্দে ঈদ করতে পারে আমাদের দেশে। এবং ডেফিনেটলি ঈদের কারণে আমাদের ট্রানজেকশন রেমিটেন্স বাংলাদেশে বেড়েছে। ঈদের সময় প্রিয়জনের কাছে উপহার সামগ্রীর পাশাপাশি ব্রিটেন থেকে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রী পাঠানোর হিড়িক পড়ে যায়। কুরবানি ঈদ উপলক্ষে প্রতি বছরের ন্যায় 30%ও বেশি কার্গো প্রেরণ বৃদ্ধি পেয়েছে। এখানে থেকে বাঙালি মানুষেরা তাদের আত্মীয় স্বজনের জন্য দ্রব্য সামগ্রী পাঠাচ্ছে, বিশেষ করে গিফট আইটেম এবং জামা কাপড় থেকে নিয়ে ইলেকট্রনিক অনেক সামগ্রী এখান থেকে যাচ্ছে। শুধুমাত্র টিকিট বুকিং, রেমিটেন্স ও কার্গো প্রেরণের জন্য লন্ডনের হোয়াইট চ্যাপেলে প্রবাসীদের ভিড় এখন লক্ষণীয়। কর্মব্যস্ততা হয়তো অনেক প্রবাসী তাদের ঈদের নামাজটুকু পড়তে পারেন না, অনেক চেষ্টা করলেও যেতে পারেন না হয়তো দেশে। তবে তারা চান তাদের কষ্টার্জিত অর্থে যেন সুখে থাকুক এবং আনন্দে কাটুক তাদের পরিবার পরিজনের ঈদের সময়টুকু। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এবার কোরবানির পশুর হাটের খবর। ঈদ সামনে রেখে পুরোপুরি জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। বৃষ্টি উপেক্ষা করে বুধবার সকাল থেকেই ক্রেতাদের ভিড় বেড়েছে হাটগুলোতে। আর স্বাদ ও সাধ্যের সমন্বয় ঘটিয়ে পছন্দের পশু কিনছেন ক্রেতারা। পশু বিক্রেতারাও আশানুরূপ দাম পেয়ে সন্তুষ্ট। ঈদের পূর্ব মুহূর্ত পর্যন্ত হাটগুলোতে ক্রেতাদের এমনটাই ভিড় থাকবে বলেও মনে করছেন বিক্রেতারা। উপলক্ষ ঈদুল আজহা, মহান আল্লাহকে সন্তুষ্টির আশায় প্রিয় পশুটিকে কোরবানির মধ্য দিয়েই পালিত হয় ধর্মীয় এই উৎসব। আর তাই চাহিদা অনুযায়ী পছন্দের পশুর কেনাকাটা নিয়েই থাকে সকলের ব্যস্ততা। ঈদের আনুষ্ঠানিকতার বাকি আর মাত্র একদিন। গত কয়েকদিন পশুর হাটগুলোতে ক্রেতার সমাগম তেমন একটা চোখে না পড়লেও সকাল থেকেই হাটগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। বিভিন্ন পশুর হাটে সারি সারি গরু ছাগল নিয়ে ক্রেতা বিক্রেতার চলে দরদাম। গরু কিনলাম 37,000, আসিল দিলাম হলো 1850। গরু খুব সস্তা কিনছি, ভালো কিনছি আলহামদুলিল্লাহ। গরু মোটামুটি ভালো হয়েছে, ভালো পড়তে হয়েছে, কোনো সমস্যা নাই। গরু বাজার খুব সুন্দর এবং কালকের থেকে আজকে দাম একটু কম। আজকে মানে কেনার মতো কাস্টমার আজকে কিনতে পারবে। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থান থেকে আজও রাজধানীর হাটগুলোতে পশু নিয়ে এসেছেন বিক্রেতারা। আর চাহিদা অনুযায়ী দাম পাওয়ার পাশাপাশি ক্রেতা সমাগমে অনেকটাই খুশি তারা। 11 লাখ টাকার গরু মনে করেন 7 লাখ টাকাও বেচা হবে না। গরু আনছি 40টা, 40টার মধ্যে আমার তো 5টা গরু বেচা হয়েছে। 30টা গরু নিয়ে আসছি, 12টা গরু বিক্রি করছি, সীমিত লাভ হয়েছে আর কি। এবছর রাজধানীর উভয় সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে ছোট বড় মিলিয়ে পশুর হাট বসেছে 22টি। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বসুন্ধরা পশুর হাটে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ, চট্টগ্রামের সাগরিকা পশুর বাজারে আছেন পার্থ প্রতিম বিশ্বাস এবং খুলনার জোড়া গেট পশুর হাটে আছেন তরিকুল ইসলাম। আমরা শুরুতে যাব মুজাহিদ শুভর কাছে। শুভ। রাজু, আপনি দেখতে পাচ্ছেন বসুন্ধরা পুলিশ হাউজিং এলাকায় একটি ব্যাপক বড় একটি পশুর হাট বসেছে। তবে সকাল 8টার পর থেকে আমরা দেখেছি যে এখানে কিন্তু ক্রেতা সমাগম অনেক বেড়েছে। তবে আফতাবনগরে যেটি দেখেছিলাম যে ব্যাপক বেচা বিক্রি হচ্ছে, সেই ধরনের পরিস্থিতি কিন্তু এখানে ওইভাবে আমরা দেখি নাই। তবে আমরা দেখছি যে হাট জুড়েই কিন্তু ক্রেতারা ব্যাপক পরিমাণ আসছেন এবং পরবর্তীতে আরও আসবেন আমরা ধারণা করছি। এবং আমার সামনে যে গরুটি আপনি দেখতে পাচ্ছেন সেই গরুটি 8 লাখ টাকা দাম চাওয়া হয়েছে বিক্রেতাদের পক্ষ থেকে, এবং ক্রেতাদের পক্ষ থেকে কিন্তু 4 লাখ পর্যন্ত বলা হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু এই গরু বেচা বিক্রির ব্যাপারে তেমন কোনো কথাবার্তা আমরা দেখছি না, মানে সমঝোতা এখনো পৌঁছাতে পারেনি ক্রেতা বিক্রেতা। এছাড়া ওভারঅল অবস্থা আমরা যেটা দেখেছি যে এখানে সর্বনিম্ন 26,000 টাকায় গরু বিক্রি হয়েছে এবং আজকের দিনের সর্বোচ্চ গরুটির দাম হচ্ছে 2,80,000 টাকা। এবং গতকালকেও কিন্তু এরকম ছিল 3,20,000 টাকা একটি গরু এখানে বিক্রি হয়েছে। আমরা যেটা জানতে পারছি যে এখানে অভিজাত শ্রেণীর এলাকা হওয়ার কারণে তারা একটু বেশি আসছেন। এই জায়গা থেকে বিক্রেতারাও কিন্তু একটু চাচ্ছেন একটু বেশি দাম চাওয়ার জন্য। এই জন্য সমঝোতায় না পৌঁছানোর জন্য কিন্তু খুব বেশি বেচা বিক্রি এখন পর্যন্ত শুরু হয় নাই।
তবে আবহাওয়া যদি স্বাভাবিক থাকে আশা করা যায় যে দুপুরের পর থেকে বেচা বিক্রি অন্যান্য হাটের মতো অনেক ব্যাপক হারে শুরু হবে বলে আমরা আশা করছি। আর এই হাটের একটি সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে কোনো ভোগান্তি নেই, বৃষ্টি কিংবা অন্য কোনো কিছু কারণে ক্রেতা কিংবা বিক্রেতা কোনো ধরনের ঝামেলার মধ্যে পড়ছে না, কোনো ধরনের কর্দমাক্ত পরিস্থিতি হওয়ার সৃষ্টি নাই। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমরা কথা বলেছি, এইটি পুলিশ হাউজিং হওয়ার কারণে কিন্তু তারা সার্বিক নিরাপত্তা দিয়ে যাচ্ছেন, অন্যান্য জায়গা থেকে বলা যায় একটু বেশি নিরাপত্তা দেওয়ার তারা চেষ্টা করছেন। আর ভলান্টিয়ার যারা আছেন তারাও চেষ্টা করছেন বেচা বিক্রিকে স্বাভাবিক রাখার জন্য, যাতে সব রকমের সহযোগিতা তারা করে যাচ্ছেন। তো এই ছিল বসুন্ধরা পুলিশ হাউজিং থেকে সবশেষ খবর। আমাদের রিপোর্টার চট্টগ্রামে অপেক্ষা করছেন পার্থপ্রতিম বিশ্বাস। আমরা পশুরহাটের চট্টগ্রামের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ মুজাহিদ। চট্টগ্রামের এই সাগরিকা গরুর বাজার কিন্তু এখন পুরোপুরি জমজমাট। ক্রেতা এবং বিক্রেতাদের দর কষাকষির মাধ্যমে কিন্তু এখন এখানে প্রচুর গরু বেচা বিক্রি চলছে। আমরা গতকাল যেমনটি দেখেছিলাম, আসলে প্রচুর গরু থাকলেও ক্রেতা তেমনটি ছিল না, কিন্তু আজকে আমরা এসে দেখেছি সকাল থেকেই কিন্তু প্রচুর ক্রেতা আসছেন এবং এখানে তারা গরু দেখছেন। এছাড়া এইখানে যে আসলে এই যে বাজারটি রয়েছে, এছাড়া চট্টগ্রাম মহানগরীতে আরো 10টি গরুর বাজার রয়েছে। আজকে কিন্তু সব বাজারেই কিন্তু একই অবস্থা, সব বাজারেই কিন্তু প্রচুর জমজমাট এবং প্রচুর গরু বিক্রি হচ্ছে। আজকে আমার পিছনে যে গরুগুলো দেখা যাচ্ছে, এই গরুগুলো সবই বড় গরু এবং সব গরুগুলোর দামই কিন্তু প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার উপরে। এবং চট্টগ্রামের বাজারের এই বাজারে একটি ঐতিহ্য রয়েছে, যারা চট্টগ্রামে বড় গরু কিনে তারা কিন্তু সবাই এই সাগরিকা গরুর বাজারের উপরেই কিন্তু নির্ভরশীল এবং তারা কিন্তু এখানে আসে, যেহেতু কোরবানের বাকি আরো একদিন রয়েছে এবং যেহেতু আজকে এখনো সময় রয়েছে, তো এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা আশা করছেন যেহেতু সন্ধ্যার পর এবং কালকে যারা বড় গরু কিনবে, বিশেষ করে দামি গরু 2 লাখ বা 2.5 লাখ বা 3 লাখ টাকা দামের যে গরুগুলো কিনবে, সেই গরুগুলো কিন্তু এখান থেকে কেনা হবে এমনটি তারা আশা করছেন। আর আমি আপনাদেরকে একটু জানাতে চাই, আজকে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পটুয়াখালী থেকে প্রচুর গরু এখানে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকের এখনো সারি দাঁড়িয়ে আছে। এখানে ভারতীয় গরু, বিভিন্ন দেশীয় গরু রয়েছে। এই ট্রাকগুলো এখন ঢোকার অপেক্ষায় রয়েছেন। তো যেহেতু এখানে আমরা একটি কথা ছিল যে গরুর সংকট হবে, এমন একটি কথা ছিল, কিন্তু যেহেতু প্রচুর গরু আসছে সেক্ষেত্রে আসলে সংকট হবে না। তবে যারা বিক্রি করছেন তারা বলছেন তারা যে দামটি যাচ্ছেন সেক্ষেত্রে সে দামটি পাওয়া যাচ্ছে না। আর ক্রেতারা সবসময় যে অভিযোগটি করছেন, এবার কিন্তু প্রচুর দাম চাওয়া হচ্ছে, তবে যেগুলো দেশি মাঝারি সাইজের গরু সেই গরুগুলোই সবচেয়ে বেশি চলছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের সাগরিকা গরুর বাজার থেকে সর্বশেষ খবর। আমরা এখন যাচ্ছি খুলনায় আমাদের আরেক সহকর্মী তরিকুল ইসলামের কাছে। সিটি কর্পোরেশন পরিচালিত জোড়াগেটের যে পশুর হাট, এই পশুর হাটে এখন কিন্তু প্রচন্ড ভিড় আমরা লক্ষ্য করছি এবং এই মুহূর্তে গরু কেনাবেচা হচ্ছে, গরু ছাগল পশুগুলো কেনাবেচা হচ্ছে এবং আমার চারিদিকে কোরবানির পশু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে খুলনার এই হাটে প্রচুর ভিড় এবং মানুষের এক প্রকার উপচে পড়া ভিড়। তবে গত 5 দিনে কিন্তু আমরা সিটি কর্পোরেশনের সূত্রে যেটি জানতে পেরেছি, এখানে কিন্তু গরু তেমন উল্লেখযোগ্য বেচা কেনা হয়নি। এর আরেকটি কারণ হচ্ছে যে এখানে আবহাওয়ার গত কয়েকদিন ধরে আবহাওয়া প্রচন্ড মেঘলা এবং বৃষ্টি হচ্ছে। গত রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে, যে কারণে এই কারণটাকে মূলত দায়ী করছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এবং বিশেষ করে আমাদের খুলনার এই হাটে আমরা দেখেছি এর আগেও বিগত দিনে যে শেষের 2 দিন, ঈদের 2 দিন আগে পশু বেচা কেনা বেশি হয়। তো সেই ক্ষেত্রে তারা আশা করছে, আয়োজকরা আশা করছেন যে আজ এবং আগামীকাল যে সময়টুকু আছে, এই সময়টুকুর মধ্যে প্রচুর গরু এবং যে ছাগল আছে সেগুলো কেনা বেচা হবে। এবং এখানে ক্রেতারা এবং বিক্রেতারা পশুর দাম নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব আছে সেটি কিন্তু এখানে চলছে। ক্রেতারা বলছে পশুর দাম গত বছরের তুলনায় প্রতি গরুতে 10 থেকে 15,000 টাকা বেশি, এবং সেই ক্ষেত্রে বিক্রেতা যারা বলছেন তারা বলছেন যে তাদের বিভিন্ন অনুষঙ্গে দাম বেড়ে যাওয়ার কারণে পশুর দাম কিন্তু তারা বাড়িয়ে দিয়েছে। তো রাজু, আমার কাছে এই ছিল খুলনার জোড়াগেটের কুরবানির পশুর হাটের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, দেশের 3 জায়গা থেকে জানছিলাম কোরবানির পশুর হাটের খবর। খুলনার জোড়াগেট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন তরিকুল ইসলাম, এদিকে চট্টগ্রামের সাগরিকা পশুর হাট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন পার্থপ্রতিম বিশ্বাস, এবং ঢাকার যে বসুন্ধরা পশুর হাট সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আমাদের আরেক সহকর্মী মুজাহিদ শুভ। চলে যাচ্ছি পরের খবরে। জাতিসংঘ সাধারণ পরিষদের 70তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নিউ ইয়র্কের পথে। সকাল 9:45টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নিয়মিত ফ্লাইটে তিনি যাত্রা করেন। এবারের সফরে 221 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী।
মূল সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম। প্রধানমন্ত্রী 27 সেপ্টেম্বর SDG বিষয়ক শীর্ষ সম্মেলনের কর্ম অধিবেশনে বক্তৃতা দেবেন এবং 30 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় বক্তৃতা দেবেন। জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করবেন তিনি। আগামী 3 অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। কোরবানি ঈদে রাজধানীর আবাসিক এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করতে বাড়তি ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বাড়ির মালিকরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারাও নিজ নিজ বাসার নিরাপত্তা জোরদার করছেন। এদিকে ডিএমপি বলছে, রাজধানীর বাসা বাড়িগুলোতে চুরি ডাকাতি সহ যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি সার্বক্ষণিক তৎপর থাকবে ডিএমপির টহল টিম। ফখরুল শাহিনের রিপোর্ট। রাজধানীর লালবাগ এলাকার একটি 5তলা ভবনের 2য় তলায় ভাড়া থাকেন কায়সার শাহিন। ঈদে গ্রামের বাড়িতে যাওয়ার আগে ভালোভাবে দরজা জানালা বন্ধ করে যাচ্ছেন তিনি। উদ্দেশ্য, গ্রামে গিয়ে নিশ্চিন্তে ঈদ উদযাপন করা। নিরাপত্তা নিয়ে কোনো টেনশন করতে হয় না। আমার যে বাড়িওয়ালা আছে আমাদের প্রতি খুবই আন্তরিক। গত কয়েক বছর যাবৎ ইনশাল্লাহ ঈদের বাড়িতে যে খুবই নিশ্চিত থাকতে পারতেছি আর কি। আমরা শুধু ভাড়াটিয়ারা নন, ঈদ উপলক্ষে নিজ নিজ বাসার নিরাপত্তার ব্যাপারে তৎপর রয়েছেন বাড়ির মালিকরাও। বাড়তি নিরাপত্তার জন্য আমাদের নিজস্ব সিকিউরিটি গার্ড আছে। ফ্ল্যাট সংলগ্ন আমাদের দোতলায় একটা আলাদা পাঞ্চ আছে, এখানেও আমরা বাড়তি সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ওয়ার্ড কমিশনার সহ এবং প্রত্যেক মহল্লা থেকে মার্কেট থেকে লোকজন নিয়ে বৈশা মিটিং হয়েছে, যাতে কোনো ধরনের টাইম হইতে না পারে। আমাদের এখানে সাধারণ ডিউটি যেটা চলে, বুঝছেন, 8 ঘন্টা ডিউটি, কিন্তু ঈদের সময় বা ঈদের যে কয়েকদিন বন্ধ থাকে সেটার জন্য আমাদের বাড়তি ডিউটি আরও অতিরিক্ত ডিউটি করা হয়। নিরাপত্তা সবসময় করা থাকে এখানে, এতে কোনো সমস্যা চলে না। যে কোনো সময় সবসময়ের জন্য এটা নিরাপত্তা করা থাকে, ঈদের উপলক্ষে আরও সচেতন বেশি থাকে। এদিকে ডিএমপি বলছে, ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তা দিতে আগে থেকেই পাড়া মহল্লায় নজরদারি রাখতে প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ টহলের ব্যবস্থা রয়েছে, 24 আওয়ার্স পালাক্রমে এই টহলগুলো কাজ করবে। রেসিডেন্সিয়াল কিছু অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের সভাপতি, সেক্রেটারি তাদের সাথে কথা বলে লোকাল ওসি সাহেব ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আমাদের বিশ্বাস যে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনো রকম কোনো সমস্যায় যদি কেউ পড়েন, এই ক্ষেত্রে আমি বলবো ইনস্ট্যান্ট লোকাল থানাকে বিষয়টা অবহিত করার জন্য। ঢাকা সিটি কর্পোরেশনের তথ্য মতে রাজধানীতে মোট ভবনের সংখ্যা প্রায় 4 লক্ষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ইতিমধ্যে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীতে স্থাপন করা হয়েছে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম। আর রাজপথ থেকে শুরু করে অলিগলি সর্বত্র বাড়ানো হয়েছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি। এলাকাবাসী বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকলে গত রমজানের ঈদের মতো এবারও নিরাপদে উৎসব পালন করতে পারবেন তারা। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। খাতা কলমে ভুয়া মাঠ দেখিয়ে রাস্তার উপর হাট বসেছে পুরান ঢাকার হাজারীবাগে। এতে চলাফেরায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার মানুষের। কোনো অনিয়ম করে নয়, বরং ন্যায়সঙ্গতভাবেই হাট নিয়েছেন দাবি করে সব দায় সিটি কর্পোরেশনের উপর চাপিয়েছেন হাটের ইজারাদার। এ অবস্থায় কোনো সদুত্তর দিতে না পারলেও সামনের দিনগুলোতে আরও সতর্ক থাকবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট। রাস্তার দুপাশে সারি সারি গরু, মাঝখানে গোবরের স্তূপ। টিপটিপ বৃষ্টিতে সেই মলমূত্র গড়িয়ে একাকার হওয়ায় পথ চলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পথিকেরা। এক পর্যায়ে কেউ কেউ ভিন্ন পথ বেছে নিলেও সে উপায় যাদের নেই, তারা পায়ের কাপড় গুটিয়ে গোবরের স্তূপ মারিয়ে কোনো মতো এগোচ্ছেন। প্রায় 2 কিলোমিটার লম্বা পশুর হাটটি পূর্বে বিডিআর 5 নম্বর গেট থেকে শুরু হয়ে পশ্চিমে বুড়িগঙ্গা বেড়িবাঁধে গিয়ে শেষ হয়েছে। এছাড়া উত্তরে হাজারীবাগ ট্যানারি মোড় থেকে শুরু হয়ে দক্ষিণে এর বিস্তৃতি ঘটেছে কালুনগর মোড় পর্যন্ত। ঘনবসতিপূর্ণ হাজারীবাগের সরু রাস্তাঘাটে এমনিতেই চলাচলে বেশ ধকল পোহাতে হয় এলাকাবাসীর। তার উপর কোরবানির পশুর হাট বসাই ভোগান্তি যেন চরমে উঠেছে তাদের। গোবর, কাদা কুদা, এর লেগে অসুবিধা হয় রাস্তা দিয়ে আসতে। যারা অফিস করে বাজার করতে আসবে, বাজারে ঢোকার জন্য তাদের জন্য কষ্টকর। 3টা রাস্তা, 2টা রাস্তাই বন্ধ। এগুলা
ব্যাক সাইডে এমন জায়গায় হওয়া উচিত যেখানে মানে লোকজন একটু কম যায়। সিটি কর্পোরেশন থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী হাটটি বসার কথা জিগাতলা হাজারীবাগ মাঠে, কিন্তু বাস্তবতা হচ্ছে ওই নামে সেখানে কোনো মাঠের অস্তিত্বই নেই। এই অবস্থায় ইজারাদার ফোনে দাবি করেন খাতা কলমে যাই থাক না কেন জেনে শুনেই রাস্তার উপর হাট বসানোর অনুমতি দিয়েছে সিটি কর্পোরেশন। এদিকে রাস্তার উপর কোরবানির হাট বসার কথা শুনে অবাকই হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সদ্য যোগ দেওয়া প্রধান নির্বাহী কর্মকর্তা। আমি যোগদানের পূর্বেই এই হাটের বিষয়টি নিষ্পন্ন হয়েছে, তো আগামীতে আমরা এই বিষয়গুলো আরও বেশি খেয়াল রাখবো এবং আমাদের পরিকল্পনা রয়েছে যে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ পাড়ে এই ধরনের বড় ধরনের কোনো হাট স্থাপন করা যায় কিনা। আর শেষ মুহূর্তে ঢাকা দক্ষিণের কোথাও যেন অবৈধ হাট বসতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলেও জানান তিনি। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। শেষ মুহূর্তে বৃষ্টির কারণে রাজশাহীতে কোরবানির পশু কেনা বেচায় ভাটা পড়েছে। গরু ব্যবসায়ীরা বলছেন আমদানি বেশি হলেও হাটে ক্রেতার সংখ্যা কম, তাই শেষ সময়ে গরু বিক্রি করে পুঁজি হারানোর ভয়ে আছেন অনেক ব্যবসায়ী। তবে হাট ঘুরে এখনো যেসব ক্রেতা পশু কিনতে পারছেন না তারা বলছেন বাড়তি দামের কথা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহীতে কোরবানির পশুর হাট রয়েছে 25টি। এগুলোর মধ্যে সবচেয়ে বড় হাট সিটি হাট। সপ্তাহখানিক ধরে হাটটিতে প্রতিদিন গড়ে 2 থেকে 3 হাজার এবং রবি ও বুধবার হাটের দুদিন প্রায় 10 থেকে 15 হাজার দেশি ও ভারতীয় গরু উঠছে। তবে 3 দিনের টানা বৃষ্টির কারণে একদিকে যেমন হাটে ক্রেতা সমাগম কম, তেমনি শেষ মুহূর্তে গরু বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। দাম তো কম, বেচা কেনা হচ্ছে না। আমদানি প্রচুর আমদানি, গরুর বাজার কম ভাই, গরুর দাম কম, আমার লস হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ আমদানি, কিন্তু দাম গরু এখনো মানুষ যে পরিমাণ ধরে আছে, কিন্তু সাধারণ ক্রেতা নাই ওই দামে। আমদানি শেষ নাই। এই বাংলাদেশের গরু যদি বাংলাদেশে খাইতো তাহলে অভাব হবে না। ভারতের গরু তো দূরের থাক, বাংলাদেশের গরু দিয়ে বাংলাদেশ চলে যাবে আর কি। এদিকে ক্রেতারা বলছেন এখনো চড়া দামে বিক্রি হচ্ছে কোরবানির পশু। আগের চেয়ে দাম বেশি, গতবার 30,000 যে গরু ছিল এবার 46,000 সেই গরুর দাম। দাম তো আকাশ ছোঁয়ার বাইরে রে বাবা, এখানে তো গরু তো না, মনে হচ্ছে আমরা হরিণের ডবল হরিণ খেতে এসছি এখানে। গরু হাত ঘুরে ঘুরে গরু দেখছি, গরুর দাম যে চলে যেতে হবে যে পরিস্থিতি। অন্যদিকে ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কোরবানির পশুর দাম, এমনটাই দাবি হাটের ইজারাদারদের। গরু ক্রেতাদের নাগালের মধ্যে আছে, একটা আশঙ্কা করছিলাম হয়তো বা ইন্ডিয়া থেকে গরু আসছে না, যত সামান্য গরু আসছে। সেক্ষেত্রে আমরা দেশি গরু যথেষ্ট আমদানি আছে। এখন পর্যন্ত স্থিতিশীল মতন অবস্থা আছে, বাড়তিও নাই বেশি কমতিও নাই, মাঝারির মধ্যেই আছে। হাটে ছোট গরু 30 থেকে 40 হাজার, মাঝারি 45 থেকে 65 এবং বড় গরু বিক্রি হচ্ছে 70 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। কোরবানির ঈদ উপলক্ষে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম 50 থেকে 55 টাকা এবং ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়া 40 থেকে 45 টাকা নির্ধারণ করা হয়েছে। সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্যানারি মালিকদের 2 সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন এবং BFLLFEA এর এক যৌথ সংবাদ সম্মেলনে নির্ধারিত মূল্যের কথা জানানো হয়। এছাড়া সারা দেশে প্রতি বর্গফুট মহিষের চামড়া 35 টাকা, লবণযুক্ত খাসির চামড়া প্রতি বর্গফুট 20 থেকে 22 টাকা এবং বকরির চামড়ার দাম প্রতি বর্গফুট 15 থেকে 17 টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে এবার গতবারের চেয়ে চামড়ার দাম 35 থেকে 40% কম নির্ধারণ করা হয়েছে। গতবার প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল 70 থেকে 75 টাকা করে। ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট 50 থেকে 55 টাকা। ঢাকার বাহিরে লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট 40 থেকে 45 টাকা। খাসির লবণযুক্ত চামড়ার দাম সর্বোচ্চ প্রতি বর্গফুট 20 থেকে 22 টাকা। বকরির লবণযুক্ত চামড়ার দাম সর্বোচ্চ প্রতি বর্গফুট 15 থেকে 17 টাকা। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা চলছে, বিশেষত ইউরো যে দরপতন হয়েছে সেটা প্রায় 30% রিভ্যালুয়েশন হওয়ার কারণে আমাদের চামড়া শিল্পের কঠিন একটা সময় অতিবাহিত হচ্ছে। সরকার নির্ধারিত দামে চামড়া বেচা কেনা না হওয়ায় লাগামহীন মৌসুমী ব্যবসায়ীদের কারণে প্রতি বছর কোরবানিতে বিপুল পরিমাণ চামড়া পাচার হয়ে যায় পার্শ্ববর্তী দেশগুলোতে।
এমন দাবি করে ট্যানারি মালিকরা বলছেন, এতে সময় মতো মানসম্মত চামড়া কিনতে না পেরে বছর জুড়েই কাঁচামাল সংকটে ভোগে ট্যানারিগুলো। তবে এবছর পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানোর সঙ্গে নির্ধারিত দামে চামড়া কেনা বেচার দিকেও সতর্ক দৃষ্টি রাখার আশ্বাস দিয়েছে সরকার। জুবায়ের ফয়সালের রিপোর্ট। দেশে প্রতি বছর প্রায় 1 কোটি পশু কোরবানি করা হয়, যার মধ্যে বেশিরভাগই গরু আর ছাগল। দেশীয় গরু ও ছাগলের চামড়া আমদানি করা পশুর তুলনায় ভালো মানের হওয়ায় তা বিক্রিও হয় তুলনামূলকভাবে বেশি দামে। কিন্তু সরকারিভাবে দাম নির্ধারণের সময় এই বিষয়টি কখনোই আমলে নেওয়া হয় না। ফলে স্থানীয় পর্যায়ে চামড়ার দাম নিয়ে চলে এক ধরনের লাগামহীন প্রতিযোগিতা, যার নেতৃত্বে থাকেন মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। এ সুযোগে বেশি দামে চামড়া কিনে নেন পাশের দেশের ব্যবসায়ীরা। ট্যানারি মালিকদের দাবি, প্রতিযোগিতায় টিকে থাকতে প্রতি বছরই বেশি দামে চামড়া কিনে পরবর্তীতে বিনিয়োগ ওঠাতে হিমশিম খান তারা। আগে অনেক সময় টাকে করে পাচার হয়ে যেত, ইদানিংকাল হচ্ছে 10 পিস 20 পিস করে চোরা কারবারিরা ওই যে সীমান্ত দিয়ে পাচার করে। প্রত্যেক বছরই যে কিছু কাঁচা চামড়া আপনার পাচার হয়। আমাদের যেহেতু একটা বর্ডার ট্রেড আছে যেটা ডিক্লারের বাইরে, যার কারণে দেখা যায় যে এই বিশাল বর্ডারে আপনার এটা সীমান্তরক্ষী বাহিনী আপনার নজরদারি করা খুব কঠিন হয়ে যায়। তবে সরকারের কড়া নজরদারির কারণে বিগত বছরে চামড়া পাচার অনেকটাই কমেছে বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। চামড়া যাতে আমাদের সীমান্ত দিয়ে ওই পারে না যায় সেই জন্য আমরা খেয়াল রাখবো। হঠাৎ করেই মৌসুমি কিছু ক্রেতা চামড়ার বাজারে প্রবেশ করেন, যারা নাকি ওই ট্যানারির সঙ্গে সম্পৃক্ত নয়। তারা এই বাজারগুলো নিয়ে অনেক ধরনের, কখনো বেশি কখনো কম, এই ধরনের ব্যবস্থা তৈরি করে। এটার জন্য আমাদের বিজিবি এবং অন্যান্য বিষয়ের এটা খেয়াল রাখবেন। এক্ষেত্রে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি চামড়ার সঠিক দাম নির্ধারণের পরামর্শ দিয়েছেন তিনি। দাম নির্ধারণ করে দেন। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর মশলার বাজার এখন জমজমাট। গরম মশলার চাহিদা বাড়লেও বাজারে এর কোনো প্রভাব পড়েনি। তবে নিত্য প্রয়োজনীয় মশলা, আদা, রসুন, পেঁয়াজের উচ্চ মূল্যে বিপাকে আছেন সাধারণ মানুষ। অন্যদিকে ঈদের আগ মুহূর্তে বাজারে ক্রেতা সমাগম আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন বিক্রেতারা। এদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরগুলোর সমন্বয়ে পাইকারি ও খুচরা বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা। সেলিয়া সুলতানা রিপোর্ট। ঈদের গরুর মাংসের নানা পদ আর স্বাদ বাড়াতে মশলার জুড়ি নেই, আর তাই ঈদুল আজহায় মশলা হয়ে ওঠে প্রত্যেক পরিবারের বাজার সদাইয়ের ফর্দে গুরুত্বপূর্ণ বিষয়। আর কোরবানির পশু কেনার পর মশলার বাজারে একবার পা রাখেননি এমন মানুষের সংখ্যা কম। তবে আন্তর্জাতিক বাজারে বেশিরভাগ মশলার দাম কমে যাওয়ায় এখনো স্থিতিশীল রয়েছে গরম মশলার বাজার। তবে নিত্য প্রয়োজনীয় মশলার মধ্যে আদা, রসুন, পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে সাধারণ মানুষ। আদা, রসুন, তারপরে পেঁয়াজ, বুঝছেন, এগুলি মানুষের প্রায় ক্ষমতার বাইরে, যারা গরিব মানুষ আর কি, যেমন আমরা চাকরি করি, আমরা কিনে খেতে পারি না। পেঁয়াজ 30 টাকা হঠাৎ করে লাভ দিয়ে 1 লাফে 2 লাফে 80-90 টাকা হয়ে গেল। সরকার কিছু চাপ দিলে 5 টাকা কমালেও সেটা আমাদের হবে না। পাইকারি বাজার মোটামুটি রিজনেবলই, কিন্তু এখান থেকে 200-300 গজ দূরে যান, বাইরে একটা খুচরা দোকান, অনেক ডিফারেন্স আছে। এদিকে এই উপলক্ষটির জন্য বছরব্যাপী তাকিয়ে থাকেন মশলা বাজারের বিক্রেতারা। তবে ঈদের 2-1 দিন আগে ক্রেতা সমাগম আরো বাড়বে বলে আশা প্রকাশ করেছেন বিক্রেতারা। একটু ভিড় বাড়তে পারে ঈদের আগের দিন, কারণ মানুষ এখনো গরু কিনে নেই। দেখা যায় আপনি চামড়াইতে একটু কাজের চাপ বেশি থাকে। আজকেও বাজার একটু গরম, মনে করেন প্রায় 3 টাকা 2 টাকা 4 টাকা ডিফারেন্স। আজকেও মনে করেন যে আপনার আরো তো আর এখানে অনেক ডিফারেন্স আছে, 3-4 টাকা দাম বাড়ছে। তবে পাইকারি বাজারে দাম স্থিতিশীল থাকলেও খুচরা বাজারে দাম বেড়ে যাওয়ায় কালিজিরা ও এলাচ সহ বিভিন্ন ধরনের মশলা কিনতে ঘাম ঝরছে ক্রেতাদের। বিষয়টি বিবেচনায় রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের সমন্বয়ে গঠিত কমিটি বাজার মনিটরিং করছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা। মোবাইল কোর্টের মাধ্যমে যে সমস্ত মশলা বিক্রেতারা রয়েছে তারা পাইকারি কত টাকায় কিনে এবং কত টাকা বিক্রি করবে, যদি কেউ বেশি মূল্যে বিক্রয় করতে চান সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার একটা প্রক্রিয়া এখানে রয়েছে। এছাড়া বাজারে হলুদ, মরিচের গুঁড়া সহ অন্যান্য মশলার দাম অপরিবর্তিত রয়েছে বলে জানান বিক্রেতারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জিএসপি ফিরে পেতে যুক্তরাষ্ট্রের দেয়া 16টি শর্তই বাংলাদেশ পূরণ করেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশকে জিএসপি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মার্কিন নীতি নির্ধারকদের ওপরই নির্ভর করছে।
দুপুরে সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সাথে আলোচনা শেষে বাণিজ্যমন্ত্রী ব্রিফিংয়ে কথা জানান। তারা বারবার বলছেন যেখানে ট্রেড ইউনিয়ন, আমরা তো করেছি WWA, ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটা ট্রেড ইউনিয়নের মতো। মুদ্রা কথা হলো যে আমাদের যে ট্রাইপার্টাইট অ্যাকশন প্ল্যান 16টি শর্ত জুড়ে দেওয়া হয়েছিল, আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি যে আমাদের পক্ষে এর বেশি যাওয়া আর সম্ভব না। আমরা আমাদের শর্ত পূরণ করেছি। এখন আপনাদের বিষয়, আপনারা আমাদেরকে জিএসটি রেস্টোর করবেন কি করবেন না, এটা আপনাদের বিষয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির 13 সদস্যকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সর্বনিম্ন 1 মাস থেকে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। সেখানে আরো জানানো হয়, গ্রেপ্তার 13 জনের মধ্যে 4টি চক্রের সদস্য রয়েছে। এদের কাছ থেকে চেতনানাশক ঔষধ, মরিচের গুঁড়া ও মলম সহ অজ্ঞান করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের পর এদের আদালতে পাঠালে জামিনে বের হয়ে এসে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। ঈদের আগের বাকি দিনগুলোতেও অজ্ঞান পার্টি, মলম পার্টির দৌরাত্ম্য বন্ধে অভিযান চলবে বলেও জানান তিনি। অজ্ঞান হয়ে কেউ মৃত্যুবরণ করে থাকে, সেই জন্য তো মার্ডার কেস এবং ওই মামলায় সেপারেটলি। কিন্তু এই মুহূর্তে তার কাছে এই অজ্ঞান করার যে সামগ্রী পাওয়া গেছে এবং অজ্ঞান করার প্রচেষ্টা চালাচ্ছিল, শুধুমাত্র ওই অপরাধের জন্যই তাকে এই সাজা প্রদান করা হয়েছে। অজ্ঞান পার্টি সংক্রান্ত যে আইন রয়েছে আমাদের পেনাল কোডের, সেই ধারার সেটির বাইরেও অন্য কোনো ধারায় এটি স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে যেটা খাদ্যের দ্রব্যে ভেজাল দিলে যে মামলাগুলো করা যায়, সেইটা প্রয়োগ করা যায় কিনা সেই বিষয়ে আমরা আইনগত প্রচেষ্টা চালাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেটের ব্যবস্থাপনা স্বাস্থ্যসম্মত করতে সরকারি চাপ থাকলেও যশোরে এর কোনো প্রভাব নেই। বিশেষ করে জেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর টয়লেটের চিত্র একেবারেই নাজুক। এতে করে বয়ঃসন্ধিতে পৌঁছানো শিক্ষার্থী সহ স্কুল সংশ্লিষ্ট সবাই ভুগছে নানা সমস্যায়। তবে এই অবস্থা থেকে উত্তরণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাঠ পর্যায়ের দাবিগুলো নিয়ে কাজ করার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য দেশের স্কুল কলেজগুলোর টয়লেট ব্যবস্থাপনা স্বাস্থ্যসম্মত করতে সরকার একটি নির্দেশনা জারি করেছে, কিন্তু তা বাস্তবায়নে কোনো উদ্যোগ নেই যশোরে। শিক্ষা অফিসের তথ্য মতে জেলার মাধ্যমিক পর্যায়ের 846টি প্রতিষ্ঠানের মধ্যে 102টি প্রতিষ্ঠানে নেই কোনো টয়লেট, আর বাকিগুলোতে টয়লেট থাকলেও তা প্রয়োজনের তুলনায় কম এবং অপরিচ্ছন্ন, যে কারণে প্রয়োজন হলেও এসব টয়লেট ব্যবহার করতে চায় না শিক্ষার্থীরা। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা নিরুপায় হয়ে অনেক সময় ছুটি নিয়ে বাড়িতে চলে যায়। আমাদের কমান্ড রুম আর বাথরুম একসাথে, আমরা কমান্ড রুমে এসে বসতে চাইলেও দুর্গন্ধের জন্য বসতে পারি না। পানির তেমন কোনো ব্যবস্থা নেই, সাবান, টিস্যু, টয়লেট, তারপর হচ্ছে গিয়ে বদনা, এগুলোর ভীষণ অভাব। অনেকে অনেক দূর থেকে আসে, তারপরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে তাদের বাড়ি চলে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এই সমস্যায় শুধু শিক্ষার্থীরা না, শিক্ষকরাও ভুগছেন। এই উপজেলায় ম্যাক্সিমাম স্কুলগুলোই আছে এরকম অবস্থা। এখানে অধিকাংশ স্কুলের স্যানিটেশন অবস্থা খুবই দুর্বল। আমাদের যে টয়লেটগুলো আছে, এটা আমরাও যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমাদের ছেলেমেয়েরা তো দূরের কথা, আমরাও যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। কেবল অস্বাস্থ্যকর টয়লেটের জন্য শিক্ষার্থীরা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে বলে জানালেন এই চিকিৎসক। বাচ্চাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেটা হচ্ছে ওরা ঠিকমতো টয়লেটে যাচ্ছে না, ওরা ব্লাডার ফাঁকা করছে না, যে জন্য প্রস্রাব জমে থেকে ইনফেকশন হচ্ছে। তবে এই অবস্থা থেকে উত্তরণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাঠ পর্যায়ের দাবিগুলো নিয়ে কাজ করার কথা জানালেন এই শিক্ষা কর্মকর্তা। স্কুলে যদি সরকার পক্ষ থেকে জনবল কাঠামোতে যদি একটা সুইপার বা ঝাড়ুদার যদি নিয়োগ করা হয়, তথা যদি আর্থিক অনুদান দেওয়া যায়, তাহলে তারা এই ভঙ্গুর যে টয়লেটগুলো আছে তারা সচল রাখতে সক্ষম হবে। জেলার মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 3 লাখ শিক্ষার্থী রয়েছে, আর তাদের পাঠদানে রয়েছেন 10,189 জন শিক্ষক। সময় সংবাদ, যশোর।
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মুসলিম রাষ্ট্রগুলোতে। হজের পর আগামীকাল সৌদি আরবের সাথে মিল রেখে মধ্যপ্রাচ্যের সব দেশে উদযাপন করা হবে ঈদুল আজহা। তবে ভারত, পাকিস্তান সহ এশীয় মুসলিম দেশগুলোতে 25 সেপ্টেম্বর পশু কুরবানি দেবে ধর্মপ্রাণ মুসলমানরা। পাকিস্তানের করাচিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সামর্থ্য অনুযায়ী বকরি, গরু বা উটের দরদাম করতে দেখা যাচ্ছে ক্রেতাদের। বিক্রেতারাও চাইছেন শেষ মুহূর্তে বেশি মুনাফা হাতে রাখতে। হাটে পশু দেখতে এসে উচ্ছ্বসিত ছোটরাও। শুধু পশুই নয়, হাটে নানা রঙের জরিফিতা এবং মালার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। তাই প্রিয় পশুকে হাট থেকেই সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছেন সবাই। দাম প্রচুর, 25,000 রুপি দিয়ে এই দুটি বকরি কিনলাম। পাকিস্তানের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 25 সেপ্টেম্বর সেখানে উদযাপন করা হবে ঈদুল আজহা। একই দিন মুসলিম দেশ ইন্দোনেশিয়াতেও হবে পশু কোরবানি। সেই উপলক্ষে প্রস্তুতি চলছে সেখানেও। সরকার এবার এখানে পশু আমদানির পরিমাণ কমিয়ে দিয়েছে, তাই আমরা একটু চিন্তিত যে কি হবে শেষ পর্যন্ত। এশীয় অন্যান্য দেশগুলোতে যখন কোরবানি উপলক্ষে হাটগুলোতে গরু বোঝাই করা হয়েছে, সেখানে ভারত সরকার এখনো অটল গো জবাই নিষিদ্ধকরণ বিলে। মঙ্গলবারও বিলের পক্ষে বিপক্ষে বিক্ষোভ সমাবেশ হয় আহমেদাবাদ, গুজরাট, নয়াদিল্লি, নাগপুর, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ এবং অন্ধ্রপ্রদেশে। হাদিসে স্পষ্ট লেখা আছে গরুর মাংস খাওয়া শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু আমাদের ধর্মকে অবমাননা করতেই এখানে মুসলমানরা গরু জবাই করছে। ইসলাম ধর্ম অনুসারে গরু জবাই কোনোভাবেই অবৈধ নয়, কিন্তু সরকারের নিষেধাজ্ঞা থাকায় এবার আমাদের পশু কোরবানি নিয়ে চরম বিপাকে পড়তে হবে। এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে মধ্যপ্রাচ্যের সব দেশে কালই পশু কোরবানি করা হবে। ওমান, ইরাক, সিরিয়াতে তাই পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। অন্যদিকে হজের পর বৃহস্পতিবার 10 জিলহজ পশু কোরবানি দেবেন সৌদি আরবে অবস্থানরত লাখ লাখ হাজি। তাই পশুর বিশাল সম্ভার নিয়ে মক্কার বিভিন্ন হাটে অবস্থান করছেন বিক্রেতারা। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। লা লিগার খবর। পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে জায়ান্ট ক্লাবগুলোয় চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এবার সেই ধারাবাহিকতায় লিগের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা আতিথ্য নিচ্ছে সেল্টা ভিগোর মাঠ বালাইদোসে। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 12টায়। এদিকে লিগের অন্য ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠ সান মামেসে আতিথ্য নিচ্ছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে রাত 1টায়। এবারে আসরে এখন পর্যন্ত হারের স্বাদ না পাওয়া বার্সেলোনা 12 পয়েন্ট নিয়ে আছে লিগ টেবিলের শীর্ষে। অন্যদিকে বার্সার চেয়ে মাত্র 2 পয়েন্টে পিছিয়ে টেবিলের 4 নম্বরে আছে সেল্টা ভিগো। এছাড়া দু দলের হেড টু হেড লড়াইয়েও শেষ 5 ম্যাচে জয়ের পরিসংখ্যানে এগিয়ে আছে কাতালানরা। তাই সেল্টা ভিগোর মাঠে স্বাগতিকদের বিপক্ষে বার্সার ম্যাচটি যে প্রতিদ্বন্দ্বিতার হবে তা বলাই যায়। আরেক ম্যাচে পয়েন্ট টেবিলের 13 নম্বরে থাকা অ্যাথলেটিকো বিলবাওয়ের মুখোমুখি হবে 2 নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ, যাদের বিপক্ষে গেল মৌসুমে এ মাঠেই হারের স্বাদ পেয়েছিল লস ব্লাঙ্কসরা। তবে ইনজুরির কারণে বেল, রদ্রিগেজ, দানিলো এবং রামোসকে পাচ্ছে না মাদ্রিদিস্তানরা। তবে দারুণ ফর্মে থাকা রোনালদো চাইবেন এই ম্যাচে ক্যারিয়ারের 500তম গোল পূরণ করতে। তাই প্রতিশোধের এই ম্যাচটিতে জয় ছাড়া কিছুই ভাবছে না বেনিতেজের দল। দুপুর সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। সমবেত হয়েছেন হাজার হাজার বাংলাদেশি হাজিও। রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। বাড়ি ফেরার খুশিতে ম্লান সব বিড়ম্বনা, দেশে ফিরছেন প্রবাসীরাও। আরো জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো, দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। বৃষ্টির কারণে রাজশাহীতে শেষ মুহূর্তে কোরবানির পশু কেনা বেচায় ভাটা। এবার ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া 50 থেকে 55 টাকা, ঢাকার বাইরে 40 থেকে 45 টাকা নির্ধারণ। পাচার ঠেকাতে সীমান্তে থাকবে কঠোর নজরদারি। এবং কোরবানি ঈদে রাজধানীর আবাসিক এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারে ডিএমপির বাড়তি সতর্কতা, সচেতন বাড়ির মালিকরাও।
ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।